তো প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলাদা আলাদা করে কথা বলবো, এছাড়া আর তেমন কিছু এখন বলবো না। সাজানদা, তোমার কি আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? এটা কি ক্লিয়ার ভাই? হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস দেখি, আমরা যখন রিডিং এর এক্সামটা দিতে যাব আমাদের কিছু রিডিং স্কিল দরকার হয়। প্রথমত হচ্ছে যে আমাকে একটা ভালো অ্যামাউন্টের ভোকাবুলারি জানতে হবে, না হলে কোন লাইনে কি বলতেছে সেটা আমি বুঝতে পারবো না। অনেক সময় দেখা যায় যে আমরা কমন ভোকাবুলারি গুলো জানি না, যেটার ফলে আমাদের কি হয়, আমাদের রিডিং এর করতে একটু সমস্যা হয়ে যায়। তো এই ব্যাচটা যেহেতু মোটামুটি যারা অ্যাডভান্স আছে অথবা যারা মোটামুটি করতে পারতেছে, কারণ সবারই টেস্ট নেওয়া হয়েছে, টেস্টের মধ্যে যারা ভালো করছেন আপনারা 8 জনকে নেওয়া হয়েছে, 7জনকে নেওয়া হয়েছিল। 7জনের মধ্যে আজকে 6জন আসছেন, আরেকজন হয়তো বা প্রেজেন্ট নাই। তো আপনাদের আমার মনে হয় না যে ভোকাবুলারিতে অনেক বেশি প্রবলেম হবে, বাট কয়েকজন স্টুডেন্টের হয়তো বা কিছু কিছু ভোকাবুলারি না জানা থাকতে পারে। তারপর তো রিডিং এ যদি আমরা ভালো করতে চাই আমাদের একটা গুড অ্যামাউন্ট অফ ভোকাবুলারি দরকার হবে, এটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের আইএলটিএস এর জন্য কিছু রিডিং স্কিল দরকার হয়, যেটা আমাদেরকে সাহায্য করে একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স কি বলতেছে কোনো একটা স্পেসিফিক ভোকাবুলারির অর্থ না জেনেও, যেটা খুবই দরকার হয়। এটা সবার জন্য দরকার হয়। আপনি রিডিং এ যতই ভালো হন, এমন কখনো হবে না যে একটা প্যাসেজ ফুল পড়তেছেন, ওই প্যাসেজের মধ্যে সবগুলো সেন্টেন্সের ওয়ার্ডের অর্থ আপনি জানবেন, এটা কখনোই সম্ভব না। তো এমন হতেই পারে যে আপনি একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ডের অর্থ জানতেছেন না, কিন্তু এটার আশেপাশে দেখে ওই সেন্টেন্সটা কি বোঝাতে যাচ্ছে এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি রিডিং এর আইএলটিএস রিডিং এ ভালো করতে চান। ফর এক্সাম্পল, 1 নম্বরে আমি এখানে লিখলাম, যেমন হচ্ছে হোয়েন, এটা একটু পড়তে হবে, এটা পড়বে হচ্ছে আর্কিট। আর্কিট, কষ্ট করে যদি একটু 1 নম্বরটা পড়তাম। So when a boat enters a gondola, the amount of water leaving the gondola weighs exactly the same as the boat. তো এখানে দেখো এটার অর্থ কি হইতে পারে, অথবা এটার মিনিং কি? আর্কিট, এটার মিনিং হচ্ছে যে যখন হচ্ছে যে একটা বোট একটা, এখন গন্ডোলার মিনিং তো আমি জানি না। হ্যাঁ, গন্ডোলার মিনিং কিন্তু না এটা জানে এটার মিনিংটা কি সেটা বলতো। আমি জানি তুমি হ্যাঁ, গন্ডোলার তো জানো না, সেটার জন্য এটা পড়তে দেওয়া হয়েছে। কিন্তু এটা আমার মনে হচ্ছে একটা হচ্ছে যে রোড, মানে রোড বলতে হচ্ছে একটা লেনের ভিতরে যখন হচ্ছে যে বোটটা ঢুকবে তখন যাওয়ার টাইমে যে প্রেসার ক্রিয়েট হবে, ওই প্রেসারটা হচ্ছে যে ওই ওয়েটের সাথে আর বোটের এক্স্যাক্টলি সেম ওয়ে। আচ্ছা, তুমি এখানে অনেক বেশি চিন্তা করতেছো, যেটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে তোমার জন্য। দেখো, যখন একটা নৌকা গন্ডোলা নামের কিছু একটাতে এন্টার করে, আমি এটা রুট নাকি কি ইট ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে যে অনেক সময় অনেকগুলো ইনস্ট্রুমেন্টের নাম দিবে, অনেক কিছু দিবে, তো ওগুলোকে আমরা গ্যাস করবো না। আমি জাস্ট এটার মেইন থিমটা কি সেটা আমি বোঝার চেষ্টা করবো। যেমন এই কোয়েশ্চেনটা আমি কিন্তু অনেককে টেস্টের মধ্যে দিছি। তো এটা একটা রিডিং স্কিলের মধ্যে পড়ে যে আমি ওয়ার্ডটার অর্থ জানি না, এরকম অনেকগুলো ইনস্ট্রুমেন্টের নাম বা কিছু একটা নাম দেয়া থাকবে। আপনি যখন রিডিং পড়তে যাবেন, আপনি যদি কখনো ক্যামব্রিজ পড়েন, এটা একদম অহরহ দেখা যায়। আমি সবগুলো ভোকাবুলারির অর্থ জানবো, তারপর আমি রিডিং এ ভালো করবো, ব্যাপারটা এরকম না। তো আমাকে ধরে নিতে হবে যে আমি এটার অর্থ মনে করো জানি না, গন্ডোলাস এর অর্থ জানি না, তো আমি মনে করলাম যে নৌকা জাতীয় কিছু একটা কি করলো, গন্ডোলাতে এন্টার করলো। The amount of water leaving the gondola weighs exactly the same as the boat. যে পরিমাণ পানি গন্ডোলার্স এর থেকে বের হয়ে যাচ্ছে সেটার ওয়েট নৌকার মতো, এটা বোঝাচ্ছে, রাইট? তো এটার জন্য তো আমি এটাই হচ্ছে আমার মেইন থিং। গন্ডোলাস হচ্ছে যে এক ধরনের নৌকা বহন করার যন্ত্র বা সামথিং লাইক দ্যাট। সো আমি কি করলাম, আমি এটার এই ওয়ার্ডটার অর্থ জানতেছি না, বাট এই সেন্টেন্সটা কি মেইন থিম বলতেছে সেটা আমি বোঝার চেষ্টা করতেছি। তো এটা রিডিং এর একটা স্কেলের মধ্যে পড়ে, হয়তো আপনার একটা ওয়ার্ড না জানা থাকতে পারে, তাও আপনাকে বুঝে নিতে হবে যে ওই সেন্টেন্সটা কি মিন করতেছে আশেপাশে পড়ে। তাহলে আমি এইটা পড়ে কি বুঝছি, নৌকা গন্ডোলা নামের কিছু একটাতে যাচ্ছে, যেটার ফলে যে পরিমাণ পানি এটা থেকে গন্ডোলা থেকে চলে যাচ্ছে সেটা ওই যে নৌকাটা যাচ্ছে তার সমান, এতটুকু আমি বুঝছি। আমি জানি না মনে করো গন্ডোলা মানে কি।
আর ওরা কোয়েশ্চেন গুলো এমন ভাবে করে যে তোমার সবগুলো সেন্টেন্সের সবগুলো ওয়ার্ডের অর্থ জানতে হবে বলে কোনো কথা নেই। তাছাড়াও তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আর সবগুলো সেন্টেন্সের সবগুলো ওয়ার্ডের অর্থ জানাটা নেক্সট ইম্পসিবল মনে হয় আমার কাছে। হ্যাঁ, অ্যাটলিস্ট কিছু জিনিসের অর্থ তো জানতে হবে, ওয়েটস এর অর্থ কি, এক্স্যাক্টলি দ্য সেম, লিভিং, এগুলো তো জানতে হবে, না জানলে তো সমস্যা। তারপর সেকেন্ড নম্বরে যেতে চাই, সেকেন্ড নম্বরটা পড়বে হচ্ছে হুমায়রা জাহান। The concept of indoor farming is not new, since hothouse production of tomatoes and other produce has been in vogue for some time. আচ্ছা, হ্যাঁ, তুমি কি বগের অর্থ জানো? প্রচলিত। আচ্ছা, প্রবলেম হয়ে গেল। আচ্ছা, মনে করো যে তুমি বগের অর্থ জানো না, ওকে, তখন মনে করো এই বাকি অর্থটা মোটামুটি বুঝে যাচ্ছে যে কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ, যে ইনডোর ফার্মিং এর ব্যাপারটা নতুন না। সিন হট হাউস প্রোডাক্ট, মনে করো হট হাউসের অর্থ কি হইতে পারে? হট হাউসের অর্থ কি? গরম হাউস তো না, গরম ঘর তো না, মানে যেখানে টমেটো প্রোডাকশন হয় সেখানে হট হাউস বলা হয়। অথবা তুমি এটার অর্থ জানো না, তোমার জানার দরকার নাই। তো এতটুকু বোঝা যাচ্ছে যে সিন্স হট হাউস প্রোডাকশন অফ টমেটোস, যেখানে প্রোডাকশন মানে হট হাউসের টমেটোর যে প্রোডাকশন হচ্ছে এবং আদার প্রডিউস হ্যাজ বিন বক ফর সামটাইমস, মানে কিছুদিনের মধ্যে বা কিছুদিন ধরে এই ধরনের জিনিসগুলো হচ্ছে বা চলতেছে। তুমি এখানে বক অর্থ প্রচলিত যদি বুঝতেও না পারো, তুমি যদি ফুল লাইনটা পড়ো তখন এতটুকু বোঝা যায় যে, অনেক কিছু না বুঝলেও এতটুকু বোঝা যায় যে ঘরে ইনডোর ফার্মিং মানে হচ্ছে ঘরের মধ্যে যে ফার্মিংটা হয় সেটা নতুন না, কারণ হচ্ছে টমেটোর প্রোডাকশনটা কিছুদিন ধরে চলতেছে। তো আমাদেরকে যখন আমরা আইএলটিএস এর মধ্যে রিডিংটা করতে চাই, তো আমাদেরকে এইভাবে একটু কি করে নিতে হয়, আমরা হয়তো সবগুলো ওয়ার্ডের অর্থ না জানলেও ওই ফুল সেন্টেন্সটা কি বুঝাইতে চাচ্ছে সেটা একটু বুঝে নিতে পারি, একটু আশেপাশে খুঁজে এই কাজটা আমাদেরকে করতে হয়। ঠিক আছে? জি। আচ্ছা, এবার হচ্ছে পড়বেন হচ্ছে রুকনুদ্দিন ভাই। ভাই একটু কষ্ট করে আনমিউট করবেন। জি। Applying the most conservative estimates to current demographic trends, the human population will increase by about 3 million people by then. আচ্ছা, হ্যাঁ, এটার অর্থ কি হইতে পারে? আপনার বেলা একটু হাত পড়ে গেছে। বোঝাচ্ছে যে যদি মোস্ট কনজারভেটিভ এস্টিমেটস অফ কারেন্ট এখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ ফোকাস না করে আমাকে আপনি জাস্ট এটা বলবেন যে মেইন থিমটা কি, এখান থেকে কি বুঝাইতে চাচ্ছে। কনজারভেটিভ অর্থ এখানে আমরা যেটা বুঝি নরমাল অর্থ সেটা এখানে হয়তো বা কাজই করবে না, কারণ একটা ওয়ার্ডের ভোকাবুলারি আসলে অ্যাকর্ডিং টু সেন্টেন্স চেঞ্জ হইতে থাকে। আমরা বলি যে যেমন ইউ হ্যাভ আ সাউন্ড হেলথ অ্যান্ড বডি, হেলথ অ্যান্ড মাইন্ড, তোমার ভালো মন এবং শরীর আছে, কিন্তু আপনার এটার এখানে সাউন্ড দিয়ে আমরা ভালো বুঝাচ্ছি। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, আমি বলতে পারবো না যে আই এম সাউন্ড। তো অ্যাকর্ডিং টু সেন্টেন্স আমরা কনটেক্সট চেঞ্জ হইতে থাকে। তো কনজারভেটিভ বলতে হয়তো এখানে যেটা কনটেক্সট আছে সেটা নাও হতে পারে। তো আপনি ডাইরেক্ট যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে চান আপনি ধরাকে যেতে পারেন, আপনি যতটুকু বুঝতেছেন মানে এখানে মেইন কাহিনীটা কি সেটা বলতে পারলেই হয়ে গেছে। কোথায় বলতে পারছেন ভাই, আপনি বলে দেন। আচ্ছা, আমি বলে দিব। এটার মেইন থিমটা কে বলতে পারবে আমাকে? এটার মেইন থিম কে বলতে পারবে? এটার মেইন থিম আমার কাছে মনে হয় যে ওরা একটা এস্টিমেট করছে যে এখন যে পপুলেশন সেইটাকে হয়তো এস্টিমেট করে সামনের সময়গুলোতে মানে যে গ্রোথটা হচ্ছে পপুলেশনের ওইটার একটা এস্টিমেট বুঝাইছে যেটা 3 বিলিয়ন হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এভাবে আমাদেরকে পড়তে হবে। মনে করেন আমি কারেন্ট ডেমোগ্রাফিক ট্রেন্ডস বলতে আমরা ডেমোগ্রাফি বলতে আমি যেখানে রিসার্চ করি সেখানে ডেমোগ্রাফি বলতে কারো জেন্ডার, এজ এগুলোকে বোঝানো হয়। তো এগুলোর আসলে খাঁটি বাংলা আপনি কখনো বললেও বুঝতে পারবেন না। যেমন কনজারভেটিভ অর্থ কি, রক্ষণশীল হয়, কিন্তু এখানে রক্ষণশীল হবে না। এখানে হয়তো হতে পারে যে একদম যদি আমি ভালোভাবে কোনো কিছু গণনা করি, ডেমোগ্রাফিক ট্রেন্ডস বলতে হচ্ছে যে মানুষের বৃদ্ধির পরিমাণটার কথা বলতেছে, যে হিউম্যান পপুলেশন মানুষের বৃদ্ধিটা কি হবে, বেড়ে 3 বিলিয়ন হয়ে যাবে তখন, বাই দেন। ঠিক আছে? তো এইভাবে আমি এটা বুঝতেছি যে আমি যদি এভাবে বাংলা না করে আমাকে বুঝতে হবে যে কোনো একটা কি মানে কোনো একটা এস্টিমেশনের মাধ্যমে এটা আসছে যে হিউম্যান পপুলেশন বাড়বে এবং 3 মিলিয়ন বাড়বে।
তো এটাই হচ্ছে আমাদের রিডিং এর জন্য সবচেয়ে বড় ব্যাপার, যে এভাবে আমাদেরকে কি করে 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 রিডিংটাকে পড়তে হবে, যে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করে সবকিছু বুঝবো ওই আশাটা ছেড়ে দিলে সবচেয়ে ভালো হয়। ডেফিনেটলি ভোকাবুলারি রাখবে, একটা গুড অ্যামাউন্ট অফ ভোকাবুলারি থাকতে হবে, না হলে আপনি ধরতেই পারবেন না কি চলতেছে এখানে। আচ্ছা দেখেন, উইদিন দ্য সেম টাইম ফ্রেম উই evolve into an urban species in which 60% of the human population now lives vertically in cities. এটার মানে কি? এটার মানে বলবে হচ্ছে সাজান্তা, ক্যান ইউ হেল্প ম্যান? ভাই বলতে পারবা? এইটার মানে হতে পারে হচ্ছে বর্তমানে হচ্ছে মানে আরেকবার পড়তে পারো, কোনো সমস্যা নেই, আরেকবার পড়তে পারো। বর্তমানে শহরে হচ্ছে মানে গ্রাম থেকে হচ্ছে মানে 60% লোক বসবাস করে, এরকম কিছু। আচ্ছা এখানে কিন্তু ভিলেজের কথা বলা নাই, তুমি পড়োই নাই। দেখো উইদিন দ্যাট সেম টাইম ফ্রেম, এটার মানে কি? কোন একটা সময়ের মধ্যে। অসাধারণ। উই ইভলভ ইনটু আরবান স্পিসিস, মনে করো তুমি ইভলভ তো জানো না, তাও কিন্তু তুমি এটার বাংলা অর্থ করতে পারবা। এটার মানে কি? উই ইভলভ ইনটু অ্যান আরবান আরবান স্পিসিস। আরবানের অর্থ যদি না জানো, স্পিসিসের অর্থ না জানো, তাহলে কিন্তু প্রবলেম, তখন বুঝতে পারছো তোমার ভোকাবুলারি নিয়ে কাজ করতে হবে। ইভলভ অর্থ নরমালি গজানো হয়, বাট এখানে তো ডেফিনেটলি গজানো হবে না। আরবান স্পিসিস মানে, আরবান মানে হচ্ছে শহরে, শহরে মানুষের মধ্যে পরিণত হয়েছে এরকম কিছু বলতেছে, মানে আমরা শহরে মানুষের মধ্যে পরিণত হয়েছে। in which 60% of the human population now lives vertically in cities, যার মধ্যে 60% মানুষ শহরে বাস করে। মনে করো তুমি জানো না ভার্টিক্যালি মানে কি, তারপর এতটুকু মেইন থিম বোঝা যাচ্ছে যে শহরে বাস করে। ভার্টিক্যালি বাস করা মানে হচ্ছে যে এরকম গাছ টাছ নিয়ে যেগুলো বিল্ডিং হয়, এরকম একটা সোসাইটি হয়, তখন সেখানে বাস করা। আমার মনে হয় না ভার্টিক্যাল সিটি আমাদের বাংলাদেশের মধ্যে আছে কিনা। সো এভাবে আমাদেরকে একটু কি করতে হয়, নিজেকে মানে হেল্প করতে হয় যখন আমরা রিডিং করতে যাচ্ছি। এমন ভাবার দরকার নাই যে আমি ভোকাবুলারি জানলে রিডিং এ ভালো করব। এমন অনেক স্টুডেন্ট আছে যাদের ভোকাবুলারি আমার চেয়ে স্ট্রং, বাট যখন বাংলা করতে যাই তখন পারে না। এটার মেইন কারণ হচ্ছে যে ভোকাবুলারি কনটেক্সট অনুযায়ী, একটা শব্দের অর্থ কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হতে থাকে। সেই জন্য আমরা যেটা স্টুডেন্টদেরকে সাজেশন করি, আপনি যদি রিডিং এর জন্য ভোকাবুলারি শিখতে চান তাহলে রিডিং করেই ভোকাবুলারি শিখেন। অনেক ভালো ভালো বই আছে, ইউ ক্যান উইন আছে, উইংস অফ ফায়ার আছে, ওই বইগুলো পড়তে পারেন। পড়ার সময় আপনি সেন্টেন্সটা কি বলতে চাচ্ছে কনটেক্সটটা বোঝার চেষ্টা করেন। এরকম পড়তে পড়তে দেখা যাচ্ছে যে কোনো একটা লাইনে গিয়ে আপনি একটা স্পেসিফিক ওয়ার্ডের অর্থ না জানার ফলে ওইটার আপনি সেন্টেন্সটার কনটেক্সটটা বুঝতে পারতেছেন না, মানে ওই ওয়ার্ডের অর্থ না জানলে আপনি সেন্টেন্সটা কি বলতেছে সেটা বুঝতে পারতেছেন না। ওইটা চাইলে আপনি লিখে শিখে নিতে পারেন, তারপর গুগলে গিয়ে একটু দেখে নিতে পারেন যে এই ওয়ার্ড দিয়ে আর কি কি সেন্টেন্স হয়, অথবা নিউজ পেপার পড়তে পারেন। তো অনেকগুলো ওয়ে আছে, অথবা ক্যামব্রিজের বইও পড়তে পারেন, ক্যামব্রিজের বইও খারাপ না। আমি আমাদের যেটা লাস্ট ক্লাস হবে কিভাবে আমরা বাসায় প্রিপারেশন নেবো সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। তো এতটুকু হচ্ছে যে রিডিং এর স্কিলের যে জিনিসটা আমি আসলে বুঝাইতে চাচ্ছিলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাইয়া, কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি করবেন, আপনি যতবার কোয়েশ্চেন করবেন ততবারই আমি বলবো। অনেকে আছেন আমার চেয়ে বড় হবেন, অনেকে আমার সমান হবেন, অনেকে আছেন আমার চেয়ে ছোট হবেন। তো সবার অধিকারই সমান, কোনো সমস্যা নাই। যখনই আপনার কোনো কোয়েশ্চেন থাকবে কাইন্ডলি জানাবেন। আচ্ছা, ক্যাপচারিং ক্যাপাবিলিটি, খুব বেশি অনেক কিছু বলবো না। ক্যাপচারিং ক্যাপাবিলিটি হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে আপনি সবগুলো ওয়ার্ডের অর্থ জানেন। যেমন এখানে আমি একটা সেন্টেন্স দিয়েছি, এটা কিন্তু ক্যামব্রিজ থেকে নিয়ে নেই, এটা খুবই সহজ। এখানে আপনি সবগুলো বাংলা অর্থ জানবেন। তো দেখা যাবে কি তখন হয় কি, অনেকের এই ফুল সেন্টেন্সটা যখন পড়বে, অনেকে মানে এই ফুল প্যারাগ্রাফটা যখন পড়বে, এখানে দুইটা প্যারাগ্রাফ যদি আমরা ধরি, এই ফুল দুইটা প্যারাগ্রাফ পড়ে অনেকে একবার পড়ে এটার ফুল বাংলা বুঝে যাবে, অনেকে দুইবার পড়ে এটা কি বলতে যাচ্ছে মেইন থিমটা বুঝতে পারবে, অনেকে তিনবার পড়ে বুঝবে। তো এটাকে বলা হয় ক্যাপচারিং ক্যাপাবিলিটি। তো আমাদের অনেকের কি থাকে, ইংলিশের ক্যাপচারিং ক্যাপাবিলিটিটা অনেক কম থাকে। আমি একটা জিনিস হয়তো একবার পড়লে হয়তো আমি মাথায় ঢুকাইতে পারতেছি না, কিন্তু আমি যখন দুইবার পড়তেছি আমি ইজিলি বুঝে যাচ্ছি এখানে কি বলতেছে, অথবা তিনবার পড়লে হয়ে যায়। অনেক সময় হয় না, আপনি ক্যামব্রিজে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার সময় আপনার মাথায় কিন্তু কিছু ঢুকে নাই, পরে যখন আপনি পরীক্ষা দেওয়ার পরে মিলাইতে গেছেন দেখলেন যে আরে আনসারটা তো এত সহজ ছিল, তাও ভুল করলাম। তো এই ক্যাপচারিং ক্যাপাবিলিটিটা আমাদেরকে রিডিং এ ভালো করতে অনেক বেশি হেল্প করে।
তো এখানে এটার জন্য একটাই ওয়ে, সেটা হচ্ছে যে ভাই পড়তে হবে। ক্যামব্রিজ প্র্যাকটিস করতেছেন, ওগুলোর সাথে ক্যামব্রিজের সাথে যদি আর কিছু পড়া যায়, যদি ক্যাপচারিং ক্ষমতা কম থাকে তাহলে তো ভালো হয়। আর আরেকটা জিনিস আমাদের ক্যাপচারিং ক্ষমতাকে কমাই দেয়, যেটা আমার ক্ষেত্রেও হইতো আগে, সেটা প্র্যাকটিসের সাথে নিতে হয়। সেটা হচ্ছে যে আমরা যদি রিডিং করতে গিয়ে নার্ভাস হয়ে যাই, বা আমরা যদি কাম থাকতে না পারি, তো তখন আপনি ইজি জিনিসের বাংলাও মানে ক্যাপচার করতে পারবেন না। তো যতটুকু সম্ভব নিজেকে কাম রেখে নার্ভাসনেসটা কমাই করতে হয়। কারণ হচ্ছে রিডিং এর টাইমের একটা অনেক বড় সমস্যা হয়, আমাদেরকে 40টা আনসার 1 ঘন্টায় করতে হয়, যেটা অনেক কঠিন। এটা প্রপার প্র্যাকটিস না থাকলে আসলে ইম্পসিবল হয়ে যায়। তো ওইটা করতে গিয়ে একটা টেনশন থাকে যে আমাকে 40টা করতে হবে, যেটার ফলে আমরা নার্ভাস হয়ে যাই। সো যখনই আপনি রিডিং এক্সাম দিবেন তখন একটা জিনিস মনে রাখতে হবে যে আই উইল গিভ মাই 100%। আর আমরা কিভাবে পড়া শুরু করব, এটারও অনেক কিছু ব্যাপার আছে, নিজেকে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ গ্রোথ করতেছি ওগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আপাতত এই জিনিসটা লাগে আমাদের। তাহলে 3টা জিনিস নিয়ে কথা বলছি, একটা হচ্ছে যে একটা গুড অ্যামাউন্ট অফ ভোকাবুলারি লাগবে, আপনার জেনারেল রিডিং স্কিলটার একটা মানে ভালো যদি করতে চান সেজন্য। তারপর হচ্ছে যে সেন্টেন্সের অর্থ বোঝার একটা যে ব্যাপার, যেটা প্র্যাকটিসের সাথে আসে। আরেকটা হচ্ছে আপনার ক্যাপচারিং ক্যাপাবিলিটি কেমন। এই 3টা জিনিস দিয়ে আপনি রিডিং এ ভালো হইতে হবে। আপনি আইএলটিএস এর এক্সাম দিবেন, ঠিক আছে। আইএলটিএস এর এক্সাম দেওয়ার সময় আপনাকে টার্গেটে থাকতে হবে যে আমি সত্যিকারের রিডিং ক্যাপাবিলিটি বাড়াবো। কারণ হচ্ছে আমি যদি বাইরে গিয়ে পড়তে যাই, বাংলাদেশের মতো তো হবে না, আমি কোনো কিছু মুখস্থ করে গেলাম বা কোনো কিছু 1-2 লাইন বললাম, আমি ভাঙা ইংলিশ দিয়ে লিখে দিচ্ছি, স্যার আমাকে একটা ভালো সিজিপিএ দিয়ে দিয়েছে। ওইখানে তো এরকম হবে না, ওইখানে আসলে জেনুইনলি আমাকে নিজেকে এক্সপ্রেস করতে হবে, জেনুইনলি আমাকে পড়াগুলো বুঝতে হবে। তো আমি যদি এখান থেকে যোগ্য হয়ে না যাই, ওখানে গেলে তো আরো সমস্যা হবে। তো সেই জন্যই হয়তো আইএলটিএস এর টেস্টটা নেওয়া হয়। তো আমাদের মেইন টার্গেট থাকবে যে আমি রিডিং এর স্কিল ইমপ্রুভ করব, তার সাথে সাথে আইএলটিএসও ভালো করব, তখনই গিয়ে আপনি একটা ভালো স্কোর পাবেন। আর এটার জন্য কোনো শর্টকাট নাই, রিডিং এর স্কিল যদি ভালো করতে চান ডেফিনেটলি আপনাকে পড়াশোনা করতে হবে। টিপস ট্রিক্স আপনাকে আমি শিখাই দিব যাতে একটু সহজ হয়। আর আপনারা যারা আছেন